শুভরাত্রি। দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান খবর প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে সরাসরি সম্প্রচার হয়। এখানে আমরা শহীদ ফিরোজ কাইম চৌধুরী স্টুডিও থেকে এই অনুষ্ঠান প্রচার করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি রয়েছেন। বীরেন অধিকারী, মুক্তিযোদ্ধা, তথ্য প্রযুক্তি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত এবং দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পত্রিকাগুলো হাতে এসেছে, যেগুলো আরও হয়তো কিছুক্ষণ পরে আমাদের পাঠকদের হাতে পৌঁছাবে। আমরা কিছু শিরোনাম প্রথমে দেখি, তারপরে আলোচনায় যাব। ভোরের কাগজ, আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের ছেড়ে আসুন, সংলাপ হবে। তারা শিরোনামে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই শুরুর আহ্বান খালেদার। 7 স্থগিত আসনে আজ ভোট। হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা কি, হাইকোর্ট। যুগান্তর, ফের সংলাপের আহ্বান খালেদা জিয়ার, জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক। মানবকণ্ঠ, মাঘের শীতে কাঁপছে দেশ, বিদেশি নানামুখী আশ্বাসে সরকারের স্বস্তি, আস্থা ফেরানোই প্রথম চ্যালেঞ্জ, ফরাসউদ্দিন। দৈনিক বর্তমান, পদোন্নতির জোয়ার, বঙ্গবন্ধুর আত্মত্যাগ বৃথা যেতে দেব না প্রধানমন্ত্রী। আলোকিত বাংলাদেশ, রাজনৈতিক অস্থিরতায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হবে না, শিল্প রপ্তানি নিয়ে উদ্বেগ। সরকারকে তৈরি করতে হবে আলোচনার পথ, বিশিষ্টজনদের প্রতিক্রিয়া। বণিক বার্তা, প্রশ্নবিদ্ধ মান, অগ্নি পরীক্ষায় প্রাণ, স্থগিত কেন্দ্রে আজ ভোট। যায় যায় দিন, নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, আলোচনায় সমাধানের পথ, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ভোরের ডাক, মাঘের কনকনে শীতে জবুথবু জনজীবন, বিএনপি মনে করে আলোচনায় সমস্যার সমাধানের একমাত্র পথ। দি ইন্ডিপেন্ডেন্ট, খালেদা গোজ সফট, আর্জেস ফর টক্স। ফিনান্সিয়াল এক্সপ্রেস, খালেদা ফর ইমিডিয়েট রিজাম্পশন অফ টক্স, পিএম পেজ ট্রিবিউটস টু বঙ্গবন্ধু। আজকে এখন পত্রিকাগুলো এসেছে, আমরা দেখেছি। আজকে কয়েক ঘন্টা পরেই জাতীয় সংসদের যে নির্বাচন 5ই জানুয়ারি হয়েছে, তার কয়েকটি আসনে আমরা জানি যে নির্বাচন সম্পন্ন হয়নি। সেগুলোর কোনো কারণে নানাভাবে স্থগিত ছিল, কিছু সহিংসতার চেষ্টা হয়েছে। আজকে আবার ভোট হচ্ছে আর কি। আমরা অপেক্ষা করব এবং যতগুলো আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন করার জন্য এবারে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তা আমি সোহেল ভাইকে দিয়ে শুরু করি। না, ভোট যে ব্যাপারটা হলো যে কয়েকদিন আগে যখন ভোট হলো আমাদের, সেই ভোটের পরিস্থিতি ছিল একরকম, প্রেক্ষাপট ছিল একরকম। তখন সরকার, নতুন একটি সরকার এসে শপথও নেয়নি বা নতুন একটি সরকার তখনও দায়িত্ব নেয়নি। এখন একটি নতুন সরকারের অধীনে
একটি নির্বাচন কমিশন একটি নির্বাচন করছে, স্থগিত আসনগুলোতে নির্বাচন করছে, এবং এখন কিন্তু জনগণ আগের চেয়ে অনেক বেশি সক্রিয় থাকবে আমার ধারণা, এবং অনেক বেশি আত্মপ্রত্যয়ী, যে এখন একটা কিছু যদি হয় ভোট কেন্দ্রে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বিরোধী কিছু করলে জনগণ সেটা ঠেকাবে আমার মনে হচ্ছে, কারণ জনগণের মধ্যে প্রত্যয়টা ফিরে এসেছে এবং জনগণ অনেক বেশি আত্মপ্রত্যয়ী হয়ে আত্মবিশ্বাসী হয়ে আজকে ভোট কেন্দ্রগুলোতে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি ঘটানোর কোনো সম্ভাবনা আজকে থাকবে না। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটতে পারে, সেটা সবসময় বাংলাদেশের ভোটের ক্ষেত্রে সবসময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সব ভোটেই কম বেশি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেটি উদাহরণযোগ্য কিছু হবে বলে আমার মনে হয় না। এবং তুলনামূলক গত যে সর্বশেষ যে নির্বাচনটি হলো 10ম জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে 40 ভাগেরও কিছু বেশি ভোট পড়েছে। আশা করা যাচ্ছে এই 7টি আসনে আরো অনেক ছাড়িয়ে যাবে, এই মাত্রাটি আরো অনেক ছাড়িয়ে যাবে, কারণ মানুষ এখন কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে, কিছুটা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। যে অস্বস্তি মানুষের মধ্যে ছিল, জনগণের মধ্যে ছিল, যে ধরনের আত্মবিশ্বাসের অভাব ছিল, সেই অভাবটি এখন অনেকটা কমে এসেছে সরকারের একটি দৃঢ় পদক্ষেপের কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপ, সরকারের নির্দেশনা, সেসব কারণে। এবং আশা করছি আজকে জনগণ ব্যাপক হারে ভোট দেবে এবং সেটি হয়তো আমার ধারণা যে 60-এর মাত্রা ছাড়িয়ে যাবে। এটা তো সংখ্যাটা প্রশ্ন। সাধারণত দেখা যায় যে এরকম স্থগিত কেন্দ্রগুলোতে যখন মানে জাতীয় নির্বাচনের চলে অনেক সময় কিন্তু কম ভোট অতীতে পড়েছে, সেটা আগ্রহটা একটু কমে যায় যে একটা সরকার গঠিত হয়েছে, ভোট দিলেও সরকার হবে, না দিলেও সরকার, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আগ্রহটা যেটা সৃষ্টি হয়েছিল, আপনি যদি দেখেন যে ভোটের আগে যে পরিস্থিতিটা ছিল গত যে এইটা যদি আমরা দেখি যে এখন যে নির্বাচনের পরিস্থিতি, আমাদের একটি অংশ নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছে, জনগণকে বর্জনের আহ্বান জানানো, বর্জনের আহ্বান জানানো, এটা কিন্তু গণতান্ত্রিক, কিন্তু বর্জনের জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, প্রতিরোধ করার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এখন সেই পরিস্থিতি আর দেশে নেই। যেমন আপনার পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে দেওয়া হচ্ছে, গাড়িতে পেট্রোল বোমা মারা হচ্ছে, মানুষ তো ভয়ে থাকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য। এই অবস্থায় মানুষের মধ্যে কিন্তু একটি শঙ্কা কাজ করেছিল, সেই শঙ্কাটি এখন আর নেই। আমি বলছি আসলে ব্যাপারটি যে এরকম এগুলো খুব অল্প আসন, স্থগিত আসন সংখ্যায় কম, এটি একটি বিষয়। আর একটি বিষয় যে স্থগিত আসনের তো সব কেন্দ্রে পরিস্থিতি, সেটাই স্থগিত বোধহয় 139টি আসন কেন্দ্রে ভোট হচ্ছে, তো সেখানে সংখ্যায়ও কম। বড় কথা হলো যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আগের চেয়ে একেবারেই এখন ভিন্ন, মোটামুটি বলা যায় উল্টো। কারণ গতকাল বিএনপি চেয়ারপারসন উনি যে বক্তব্য রেখেছেন, নতুন সরকার, তার আগে সরকার গঠিত হয়েছে, এখন এই নির্বাচন প্রতিহত করা অথবা বর্জন করার কোনো আহ্বান নেই। আর এই ধরনের স্থগিত আসনগুলো নির্বাচনে আসলে এটা একটা নমিনাল, নির্বাচনটা সম্পন্ন করতে হবে, প্রক্রিয়াটা ব্যাপারটা এইরকমই। যেহেতু এই আসনগুলোতে আমি বলছি নমিনাল বলতে যে এটা কিন্তু এর ফলের উপরে নির্ভর, আমরা আগে দেখেছি যে কয়েকজনের জয় পরাজয় নির্ভর করবে, সেটা খুব মানে আমি মনে হয় যে খুব বেশি এটার উত্তেজনা আছে এখানে, খুব একটা উত্তেজনা নেই। যদি এরকম মানে ভোটের ব্যবধানটা এরকম হতো খুব কম, তখন যে স্থগিত কেন্দ্রগুলো নির্বাচন তখন খুব বেশি নিয়ামক ভূমিকা পালন করে। তো আমার মনে হয় এখানে স্থগিত আসনগুলোর ফলাফল যেটা বেরিয়েছে এই পর্যন্ত সেটা খুব মানে বেশি, যার ফলে এটা একটি ব্যাপার। আর ওই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিও মূল ব্যাপার, যেখানে খুব বেশি। আজকে বোধহয় একটি পত্রিকায় ইন্ডিপেন্ডেন্টে বোধহয় লিড করেছে যে খালেদা গোজ সফট, এবং আজকে উনি বলেছেন যে অহিংস আন্দোলনের কথা, অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। যদি বাস্তবে অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের দিকে বিএনপি যায় এবং বাস্তবে তারা এই বিষয়টি যদি বিশ্বাস করে, তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরো উন্নত হয়ে যাবে খুব শিগগিরই। সেটা তো আমরা বিএনপি চেয়ারপারসনের যে সাংবাদিক সম্মেলন গতকালকে গিয়েছে, প্রথমে একটা কিন্তু কথা চালু ছিল যে তারা 29শে জানুয়ারি সংসদ 10ম সংসদের প্রথম অধিবেশন যেদিন সেদিন হরতাল করবে, এরকম একটি ঘোষণা তাদের মানে শোনা গেছে আর কি দলের, কিন্তু তারা কালো পতাকা মিছিল সেখান থেকে অনেক সরে এসেছে বলবো। এবং আমরা মনে করি যে এটা খুব ইতিবাচক লক্ষণ যে বর্তমানে যে দেশের পরিস্থিতি, তাতে যে এরকম হরতাল অবরোধ মানুষ গ্রহণ করে না, সেটি প্রমাণ হয়েছে একটি
সংকেত আসছে এবং আমরা আশা করতে পারি যে এরকম আরো অনেক সংকেত বাংলাদেশের জন্য ভবিষ্যতে থাকবে। না, এখন আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে এখন কিন্তু অহিংস আন্দোলন বা অহিংস রাজনীতির পথ ছাড়া আর কোনো গতি নেই। আপনি দেখেন এই গত কয়েকটি অবরোধ এবং গত কয়েকটি হরতাল বা অন্যান্য বিরোধী দল অন্যান্য কর্মসূচি খুবই সহিংস ছিল। না, সহিংস ছিল, কিন্তু মানুষ কিন্তু এই সহিংসতার মধ্যে বেরিয়েছে, কিন্তু মানুষ বেরিয়েছে। মানুষ শেষ দিকে তো একেবারে রাস্তা ভর্তি গাড়ি, যানজট ঢাকা শহরে, এরকম চিন্তা কিন্তু আমরা 5 বছর আগেও করিনি, 7 বছর আগেও আমরা দেখিনি। হরতাল মানে রাস্তা ফাঁকা, দোকানপাট বন্ধ। এখন কিন্তু ধীরে ধীরে এখন একটি সরকার হয়ে গেছে, এখানে বিএনপি রাজনৈতিকভাবে ফেল করেছে। সেই সরকার আরেকটি দেখেন আজকের সব পত্রিকাগুলোতে আছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারের পাশে খুবই বলিষ্ঠ অবস্থানে, এবং আসলে একটি শিরোনাম ছিল যে নতুন সরকারের সঙ্গে কাজ করবে। এই কথাগুলো আসলে বিদেশিরা আমাদের পাশে থাকবেন কি থাকবেন না, এটা কিন্তু একটি নিয়মতান্ত্রিক ব্যাপার, নিয়ামক ব্যাপার হতে পারে না কখনোই। যে বিদেশিরা থাকলে পরে সেটা আমরা ওটাই আমাদের নিয়ামক বিষয়, এটা আমি মনে করি সৌজন্য, কূটনৈতিক শিষ্টাচার, নিয়মতান্ত্রিক ব্যাপার, কিন্তু ওটা নিয়ামক ব্যাপার কখনো হতে পারে না। সেটা হলে পরেই এসব হওয়ার কারণেই দেশে এইসব অপরাজনীতি অথবা এইসব মানে কি বলবো যে রাজনীতির পিছনে গুটির চালা, সামনে জনগণকে প্রাধান্য না দেওয়া, সেই ব্যাপারগুলো চলে আসে। তো আমার মনে হয় যে গতকাল যে বিএনপি চেয়ারপারসন যে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, সেটি আমার কাছে একটা মনে হয়েছে, কিছু কথা তো বলতে হইব না, রাজনৈতিকভাবে ওনার কিছু স্ট্যান্ড থাকবে। তো সেখানে মনে হয়েছে যে উনি ওনার যে সেই শক্ত অবস্থান সেখান থেকে অনেক সরে এসেছেন। সরে এসে উনি সম্ভবত এখন একটা সমঝোতার পথ খুঁজছেন যে কিভাবে সমঝোতায় সরকারের সঙ্গে আসা যায়, এবং সেভাবেই এই যে আলোচনার সূত্রপাত, সবাই বলছে আলোচনা, সেই আপনার আন্দোলনের সময় বলছে, এখনো বলছে, কিন্তু আলোচনার আপনার যেটা স্তরগুলো কি হবে, আলোচনার মূল ভিত্তিগুলো কি হবে, সেই ভিত্তিগুলোকে আগে ঠিক করতে হবে যে হ্যাঁ আমাদের আলোচনার ভিত্তি এটা। আলোচনার ভিত্তি ঠিক করলাম না, আমাদের মধ্যে যে মৌলিক কিছু বিষয় রয়ে গেছে, সেই মৌলিক বিষয়গুলো কি কি, সেটা তো একটা ধরেন মোটামুটি আমার ধারণা যে আস্তে আস্তে দেশব্যাপী বা আন্তর্জাতিক সম্প্রদায়ও আজকালকার এই একবিংশ শতাব্দীতে তো বিশ্বের প্রতিক্রিয়া থেকে আমরা দূরে থাকতে পারবো না, সেটাকে আমাদের বিবেচনায় হিসাবে রাখতেই হবে। আমাকে ব্যবসা করতে হচ্ছে, আমাকে বিনিয়োগে থাকতে হচ্ছে, তথ্য প্রযুক্তির কারণে সর্বত্র আমি যা বলি তারা যা বলে সবাই সবকিছু জানছে। কিন্তু একটা কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা বাড়াবাড়ি আমাদের দেশে হয়, এবং এটা কিন্তু আমাদের রাজনৈতিক দৈন্যের কারণে হয়। আমাদের রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলো যে দৈন্য আছে, সেই দৈন্যের কারণে এই সুযোগটা আমাদের কূটনীতিকরা পায়। আপনি বিশ্বের বহু দেশে কিন্তু কূটনীতিকরা রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যখনই যুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে, বহু দেশ থেকে তাদেরকে বহিষ্কার করছে। আমি সেই প্রসঙ্গে যদি নাও যে আমরা একটা ভালো লক্ষণ দেখছি যে একটি নির্বাচন হয়েছে, একটি সরকার হয়েছে, এবং খুব দ্রুতই যখন একটি অংশ যখন বলছিল যে এই সরকার এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য না, কিন্তু দেখা গেল যে বাস্তবটা একেবারেই এটা একটা আসলে আমরা যারা বিভিন্ন সময় অযোধ্যা, আপনি নিজে তো একেবারেই মাঠের মুক্তিযোদ্ধা, আমিও ছোটখাটো একজন, তো সেখানে আমি অনেকটা 71 সালের অবস্থা মানে ওই হিসাবে নয়, যে বিদেশিদের সমর্থন যেটা সেই হিসাবে যদি আমি তুলনা করি, 71 সালে কি এই সব যারা আজকে আমাদেরকে এখন ডিকটেট করে অথবা এখন বলছে যে এই সরকারের নির্বাচন আমরা মেনে নিচ্ছি, মানে প্রকারান্তরে মেনে নিচ্ছি, সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, এখন বলছে নির্বাচনের পরে, নির্বাচনের আগে অনেকটা এর উল্টো পরিবেশ ছিল। আবহাওয়াটা এদের মানে বিদেশিদের আবহাওয়াটা বা মুখের ভাষাগুলো ঠিক উল্টো ছিল। আমাদের ঠিক 71 সনেও এই একইভাবে এই সব শক্তিগুলো কিন্তু পুরোপুরি বিরোধী ছিল, এবং 16 ডিসেম্বর পরে কেন 75 সাল পর্যন্ত এরা অনেকে আমাদের স্বীকৃতি দেয়নি। তো আমি এ কারণে বলছি যে এখন আমরা 71 সালের চেয়েও আমাদের তখন একটা সদ্য স্বাধীন 72 সালে বা 74 সালে সেই কৃত্রিম দুর্ভিক্ষ যে সৃষ্টি করা হলো, তার চেয়ে কিন্তু আমাদের দেশের সার্বিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সবকিছু মানদণ্ডে আমরা অনেক এগিয়ে গেছি। সরকার একটি শক্ত অবস্থানে আছে। আমি বলছি না যে এই বর্তমান আওয়ামী লীগ সরকার না, অ্যাজ এ হোল দেশ রাষ্ট্র সেই তুলনায় এখন শক্ত অবস্থানে আছে, যার ফলে বিদেশিরা তাদের আস্তে আস্তে করে তারা আমাদের
আমাদের সরকারের প্রতি অথবা দেশের প্রতি বা যে নিয়ম নীতি তার প্রতি তারা সমর্থন জানায়। এবং ধরেন মানবকণ্ঠে একটি আজকে শিরোনাম আছে যে বিদেশি নানামুখী আশ্বাসের সরকারের স্বস্তি। এটা কিন্তু একটা চেঞ্জিং যেমন আপনার চীন দিয়েছে, ভারত দিয়েছে, রাশিয়া দিয়েছে, লাওস দিয়েছে, মিয়ানমার দিয়েছে এবং আরো কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্রের বিশেষ একজন দূত, উনি পররাষ্ট্র দপ্তরের বিশেষ মুখপাত্র, উনি বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের হতাশা থাকলেও এই সরকারের সঙ্গে তাদের কাজ করতে কোনো আপত্তি নেই। এটা স্পষ্টই তারা বলে দিয়েছিল এবং আনন্দবাজার পত্রিকায় ধরনের একটি রিপোর্টও হয়েছে। আচ্ছা, আজকে দেখেন যে সব পত্রিকায় গত কয়েকদিন ধরে আমরা নির্বাচনের আগে এবং বিশেষ করে একটি অভাবিত ব্যাপার ছিল যে কতগুলো জায়গায় দেশের সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি, এবং এটা আমরা যুদ্ধাপরাধের বিচারের রায়গুলো যখন একের পর এক আসতে শুরু করেছে তখন আমরা দেখেছি যে দেশের নানা স্থানে। গতকালকে কিন্তু আমাদের হাইকোর্ট একটি বিশেষ নির্দেশনাও দিয়েছে, এবং কারা এগুলো করছে এগুলো কিন্তু একটি চিহ্নিত মহল, চিহ্নিত শক্তি, যারা এতদিন এই নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছে, বয়কট বর্জনের হুমকি দিয়েছে, তারা এগুলোর সঙ্গে জড়িত। এটা কিন্তু দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সবার কাছেই অনেকটা স্পষ্ট, এবং এরা মনে করছে যে যারা যুদ্ধাপরাধের বিচারকে ভণ্ডুল করতে চায় তারাই কিন্তু একইভাবে তারা এই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি, সাম্প্রদায়িক উস্কানি, সেই কাজগুলো তারা করে আর কি। এবং এইবারে আমার মনে হয় যে আপনারা সবাই একমত হবেন, গত 10 দিনের যদি আমরা সংবাদপত্র দেখি, টেলিভিশন বেতারের অনুষ্ঠানগুলো দেখি, যে ব্যাপক প্রতিবাদও কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটি আসলে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। নির্বাচনের আগে পরে তো এটা একটা খুবই বাস্তব অবস্থা যে নির্বাচন এলেই বাংলাদেশের যারা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু বলি আমরা, এটা বলতে বাধ্য হই এখন আর কি আমরা। তো তাদের উপরে সংখ্যালঘু বলা, সারা দুনিয়ায় কিন্তু সংখ্যালঘুদের ব্যাপারে একটা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক করা আছে যে যে কোনো দেশেই সংখ্যালঘু থাকলে তাকে স্বীকৃতি দিতে হবে এবং তার অধিকারগুলো সংরক্ষণ করতে হবে। কাজেই সংখ্যালঘু আমি বলছি যে দোষের কিছু নেই, কিন্তু যখন এটা ঠিক তারা অত্যাচারের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয় তখন তো এটা ব্যবস্থাটা ওরকম হয়ে যায়। এবং এটা কিন্তু ৭৫ সালের পরে আপনি যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনের আমি নিজে সাক্ষী। যেটা প্রথম আপনার ৭৯ সালে নির্বাচন হলো, এটা ফেব্রুয়ারির 18 তারিখে নির্বাচন হয়েছে ৭৯ সালে প্রথম নির্বাচন। ৭৫ সালের পরে জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখনও ভোলা, ইভেন গোপালগঞ্জে আমি নিজে সাক্ষী। গোপালগঞ্জে সেখানে একটি কেন্দ্রে আমি নিজে নির্বাচন করেছি, মানে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলাম। সেখানেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ার পরেও সেখানে সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে এবং ভোলায় হয়েছে, আমার স্পষ্ট মনে আছে। তো সেগুলো এবং তারপরের থেকে প্রত্যেকটি নির্বাচন এলে তার আগে পরে এই হামলাটা হচ্ছে। আমি যে ব্যাপারটি বলতে চাচ্ছি যে এই ব্যাপারটি কিন্তু অজানা ছিল না, যেহেতু যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়া থেকে শুরু করে তখন থেকেই এই সংখ্যালঘুদের উপর হামলাটা চলে আসছিল। এবং যেহেতু এটি একটি প্রচলিত এদেশে ব্যাপার, যে ঘটনা যে নির্বাচন এলে পরেই সংখ্যালঘুদের উপর হামলা হবে, তো আমি এই হামলা ঠেকানোর দায়িত্বটা কার? নিশ্চয়ই তখন নির্বাচনকালীন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এবং কোথাও কোথাও হামলা হয়েছে এই পূর্ব ঘোষণা দিয়ে, তোমরা আমাকে ভোট না দিলে হামলা হবে তোমাদের। আবার কোথাও কোথাও হয়েছে যে নির্বাচন কেন্দ্রে গেলে, ভোট দিতে গেলে তোমাদের হামলা হবে। মানে যারা নির্বাচন চায়, নির্বাচন অংশগ্রহণ করেছে, তারাও হামলার সঙ্গে জড়িত, আর যারা নির্বাচনের প্রতিহত করতে চেয়েছে তারাও হামলার সঙ্গে জড়িত। এই ব্যাপারটি স্পষ্ট ছিল। তাহলে এই যে যৌথ বাহিনী নামানো হলো, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স নামানো হলো, সেনাবাহিনী নামানো হলো, তো এই যে এত কিছু প্রস্তুতির পরেও কয়টি জায়গায় আমি বলি যে হ্যাঁ, ছোট বড় এমনি যে সহিংস ঘটনা ঘটেছে নির্বাচনের সময় সেগুলো ঘটেছে, কিন্তু এই ব্যাপক হারে দিনাজপুরে এবং বিশেষ করে অভয়নগরে যে ঘটনা ঘটেছে সেটি তো আপনার 13,000-এর বেশি ভোট কেন্দ্র ছিল, নির্বাচন কমিশন ঘোষিত সেগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ছিল।
তাহলে সেই স্ট্রাইকিং ফোর্স কেন গেল না সে সময়? এবং সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ফোন করে যারা আক্রান্ত হয়েছে তারা ফোন করেছে প্রশাসনকে, র্যাবকে ফোন করে, সবাইকে ফোন করেছে। তারা নির্বাচনে, তারা বলে আমরা নির্বাচনের কাজে ব্যস্ত, নির্বাচনের কাজে ব্যস্ত। আমার ভোটার ভোট দিয়ে বাড়ি গিয়েছে, সেখানে গিয়ে আক্রান্ত হয়েছে, সে তো নির্বাচনের জন্যই হয়েছে, সেটা আমার জানার কথা। তো তার চেয়ে বেশি তো কোনো দায়িত্ব থাকতে পারে না। এই জন্য জবাবদিহি কে করবে? এই জন্য জবাবদিহি অবশ্যই নির্বাচন কমিশনকে করতে হবে। আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে কথা বলা উচিত নয়, কিন্তু নির্বাচন কমিশন এখানে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং এখানে অবশ্যই নির্বাচন কমিশনার তার এখানে দুঃখ প্রকাশ করা উচিত ছিল কমপক্ষে, সেটি এখন পর্যন্ত করে নাই। 2 নম্বর হলো যে আমাদের মহামান্য হাইকোর্ট আজকে যে সুমোটো একটি রুল জারি করেছে, আমি বলবো যে এটা খুব ভালো কাজ করেছে এবং এটি আমি বলবো যে এটা সুপ্রিম কোর্ট বন্ধ ছিল, শীতকালীন বন্ধ থাকলেও স্পেশাল অবস্থায় এটি আরো আগে এই রুলটি জারি করা উচিত ছিল। আমার মনে হয় সেই হামলা হয়েছে 6 তারিখ 7 তারিখে, আজকে আমরা 16 তারিখে পড়ে গিয়েছি। তো এই 8-10 দিন দেরি করা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আরো আগে করলে পরে ভালো হতো ব্যাপারটি। সোহেল ভাই, না, তবে এর মধ্যে যেটা হলো যে হামলা তো আমাদের এটা এ ধরনের ঘটনা আমাদের ঘটেই আসছে। তবে এবার একটি ভালো জিনিস হয়েছে যে এই হামলার পরে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পরপরই উনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সকল উদ্যোগ নিয়ে স্বাভাবিক তিনি নিজেও যাবেন বলছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা সেখানে যাতে ফিরে আসে এবং যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, এই একটি উদ্যোগ আমরা সাধুবাদ জানাই এবং আশা করছি আপনাদেরও একটি বোধহয় জগন্নাথ অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকে একটি কর্মসূচি। আমরা তো মানে আসলে যখন আপনি নিজেও জগন্নাথ ছাত্র নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আমাদের হল সংসদের, আমিও সেখানকার ছাত্র। কালকে আজকে সকালে আমাদের একটি গোল টেবিল বৈঠক আছে, সেখানে আমরা আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশা যারা আছেন দেখেছি যে আসলে এটি একটি আইন শৃঙ্খলা বাহিনী বা তারা রক্ষাকারী বাহিনী ওনারা যাবেন বা গিয়ে ক্ষণস্থায়ীভাবে একটি সাময়িকভাবে এটি কোন একটি ব্যবস্থা নেবেন। কিন্তু পত্রিকা আসছে, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। বাংলাদেশ প্রতিদিন, অভিনন্দন জোয়ারের সরকার, রাশিয়া, চীন, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম সহ 10 দেশের সমর্থন, একসঙ্গে কাজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। না, আমি যেটা বলছিলাম যে এটা আমরা একটি সাময়িক অবস্থা, যে এখানে যারা এইসব হামলা সন্ত্রাস সৃষ্টি করছে তাদের হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে সাময়িকভাবে এখন স্থায়ী, আমরা একটি এর দীর্ঘ মানে স্থায়ীভাবে এটি কিভাবে এই দেশ থেকে তিরোহিত করা যায় চিরতরের কারণে। শুধুমাত্র কিন্তু সাম্প্রদায়িক সহিংসতাই নয়, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি বা গত 1-1.5 বছর ধরে দেখছি যে নানাভাবেই পুলিশ আক্রান্ত হয়েছে, একটি অশুভ শক্তি, তারা এমনকি বিজিবির উপরে হামলা হয়েছে, আমাদের অর্থনীতির উপরে হামলা হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা, রেল ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চেষ্টা হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। শুধু যে সংখ্যালঘু সম্প্রদায় ব্যাপারটা না, আপনি ঠিকই বলেছেন। তো সেই ব্যাপারটি কিন্তু একটি আমি সাধারণ এই অর্থে বলছি যে সার্বিক অর্থে যারা সরকারের বিরুদ্ধ পক্ষ ছিল তারা এটা করেছে। না, এটাও ঠিক যে সোহেল ভাই, আপনি নিশ্চয়ই সরকারের দিক থেকেও কিন্তু একটা দায়িত্ব থাকবে, যেই করুক, যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী সে তো তার কাজ করবে, অপরাধ করবে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে আবার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত এবং সরকার আমার ধারণা সে পথে এবার এগোবে আমার ধারণা। এবং কারণ সরকার এত মানে প্রচুর ক্ষমতা এখন সরকারের কাছে, প্রায় একটি নতুন নির্বাচন হয়েছে এবং সারা বিশ্বে উন্নয়ন কর্মসূচি কর্মকাণ্ড তাদের হাতে রয়েছে এবং তুলনামূলক কিন্তু আওয়ামী লীগ একটা অর্থনীতি কিন্তু খুব মানে আওয়ামী লীগ যেমন একটি সুন্দর অবস্থানে এনেছিল অর্থনীতিকে, আবার গত কাজে দীর্ঘ এই যে 6-7 মাসের একটি অশান্ত পরিস্থিতির কারণে কিন্তু যেমন আজকেও বিশ্বব্যাংক বলেছে যে প্রবৃদ্ধি নিয়ে 5.7 যদি হয় এই পরিস্থিতিতে সেটা ভালো অবশ্যই যে কোনো। তবে আমরা যেটা চাই যে আওয়ামী লীগ তো বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে এবং আওয়ামী লীগের যে অর্থনীতির ধারাটাকেও গতিটাকেও আওয়ামী লীগের রাজনীতির মূল যে বিষয়গুলো আমরা আশা করবো সোহেল ভাই এবং বীরেন অধিকারী আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি
আমরা আশা করব যে আওয়ামী লীগ যে ধারা রাজনীতিটি করে এবং গণমানুষের স্বার্থ সংরক্ষণ সেটা আগামীতে অব্যাহত থাকবে। আমরা আমাদের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় এই অনুষ্ঠান আপনারা দেখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের শুভরাত্রি অনুষ্ঠান শেষ করছি।